আমি ডক্টর পরিমল সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ এডুকেশন, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। আমি এখানে আজকে যে প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এটি এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত একটা প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটি ইনিশিয়েটেড বাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন, গুজরাট অ্যান্ড ফান্ডেড বাই গভর্নমেন্ট অফ গুজরাট। আজকের এই অডিও ভিজুয়াল লেকচারে আমি সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাই। আমি ডক্টর পরিমল সরকার আজকে আলোচনা করব শিক্ষা ও গবেষণায় সাংস্কৃতিক দৃষ্টিকোণ, কালচারাল পার্সপেক্টিভ ইন এডুকেশন অ্যান্ড রিসার্চ। আমরা সকলেই জানি যে কালচার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কালচারের সাথে শিক্ষার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এবং তার সঙ্গে আজকে যুক্ত হয়েছে রিসার্চ অর্থাৎ গবেষণা। তো শিক্ষা এবং গবেষণায় সাংস্কৃতিক দৃষ্টিকোণের কি প্রভাব, তার কি সম্পর্ক বা সাংস্কৃতিক দৃষ্টিকোণ কিভাবে আমরা দেখি শিক্ষা এবং গবেষণার দিক থেকে, মূলত আজকে আমি আমার এই আলোচনার মধ্যে সেই বিষয়গুলোকেই তুলে ধরব। তো প্রথমত শিক্ষা এবং গবেষণার সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি বলতে আমরা কি বুঝি সেটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। শিক্ষা এবং গবেষণায় সাংস্কৃতিক দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি বলতে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সাংস্কৃতিক পটভূমিকে বোঝায় এবং শিক্ষা এবং সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্তিকরণ, তার যে অ্যাপ্রিসিয়েশন, তার যে আন্ডারস্ট্যান্ডিং, তার যে ইভ্যালুয়েশন, তার বিভিন্ন আঙ্গিক কিভাবে সম্পর্কিত বা কিভাবে একে অপরকে প্রভাবিত করে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে উঠে আসবে। এখন কথা হচ্ছে যে এটিকে যদি আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিখন বা একটা জ্ঞান উৎপাদন বা এটা একটা যদি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে মিথস্ক্রিয়াগুলো হয় সেগুলো নিরেখে যদি দেখি, তাহলেও এখান থেকে আমরা অনেক জিনিস দেখতে পাবো। কারণ মানুষের প্রতিদিনকার জীবনে সংস্কৃতির ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই সংস্কৃতি সেটা মানুষের জীবিকা নির্বাহ থেকে শুরু করে মানুষের বিনোদনমূলক বিভিন্ন রকমের আচার আচরণ এবং একটা মানুষকে সমাজে বসবাস করতে গিয়ে যে জীবন সংগ্রামের মধ্য দিয়ে তাকে অতিবাহিত করতে হয়, সেখানে কিন্তু সংস্কৃতি তাকে অনেক লড়াইয়ে তাকে সাহায্য করে এবং তাকে একটা বিনোদন দেয় এবং সংস্কৃতির বিভিন্ন আঙ্গিকের মধ্যে মানুষ কিন্তু বেঁচে থাকে। তো মূলত সেই বিষয়গুলো রিসার্চের দৃষ্টিকোণ থেকে বা শিক্ষার দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে বিচার বিশ্লেষণ করব, সে আলোচনাই কিন্তু আজকে আমি এখানে করব। তো প্রথমত শিক্ষা এবং সংস্কৃতি এর সম্পর্ক এবং কিভাবে শিক্ষা সংস্কৃতির দ্বারা প্রভাবিত এবং সংস্কৃতি শিক্ষার দ্বারা প্রভাবিত, এই বিষয়গুলো আমাদেরকে একটু জেনে নেওয়া দরকার। এখন কথা হচ্ছে যে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি। আমরা বিভিন্ন ডেফিনেশন যদি পর্যালোচনা করি তাহলে দেখব, বা এর অর্থ যদি চেষ্টা করি খোঁজার তাহলে দেখব, মানুষের প্রতিদিনকার জীবনে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ নানান রকমের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে সে তার দিনটাকে অতিবাহিত করে। এই যে নানান ধরনের অ্যাক্টিভিটিস, এই সবটাই কিন্তু সংস্কৃতির অন্তর্ভুক্ত। সেখানে তার জন্য একটা অ্যানথ্রোপোলজিক্যাল ভিউ অফ পয়েন্ট থেকে যদি সংস্কৃতিকে ব্যাখ্যা করা হয় তাহলে এরকম হয় যে কালচার ইজ এ ওয়ে অফ লাইফ। মানুষের যে জীবনধারা, সেই জীবনধারার যা কিছু সবটাই কালচারের অন্তর্ভুক্ত এবং এই বর্তমান সময়ে দাঁড়িয়ে সংস্কৃতি আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠেছে, যেহেতু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা একটা গ্লোবাল ওয়ার্ল্ডের কথা বলি, একটা গ্লোবালাইজ ওয়ার্ল্ডের কথা বলি। সেখানে আমরা প্রত্যেক নাগরিক নিজেদেরকে আমরা মনে করি আমরা একটা গ্লোবাল সিটিজেন এবং সেই গ্লোবাল সিটিজেন হয়ে উঠতে গেলে সেখানে শিক্ষা এবং সংস্কৃতি কিভাবে একটা মানুষকে সাহায্য করে গ্লোবাল সিটিজেন হয়ে উঠতে, সেটাও কিন্তু আজকে আলোচনার মধ্যে থাকবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে সংস্কৃতির যে কোনো সমাজ ব্যবস্থার মধ্যে তার সংস্কৃতির একটা ধারাবাহিকতা থাকে। তার সংস্কৃতির সেই ধারাবাহিকতা সেই সমাজ, সেই দেশ, সেই দেশের মূল্যবোধ, নীতি, আদর্শ মানুষের মধ্যে সঞ্চারিত করে এবং সেই ধারাবাহিকভাবে সেটা চলতে থাকে। তার জন্য সংস্কৃতির সঙ্গে শিক্ষার মূল যে সম্পর্ক, সেখানে হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন বিষয়গুলোকে শিক্ষা
সঞ্চারণের কাজটা করতে সাহায্য করে, সংস্কৃতিকে প্রিজার্ভেশন করতে সাহায্য করে, সেই সংস্কৃতিকে অভিযোজন করতে সাহায্য করে, সেই সংস্কৃতির যে বিবর্তন হয় সেই বিবর্তনও কিন্তু শিক্ষার একটা বড় ভূমিকা থাকে। তো যার ফলে আমরা বলতে পারি সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পারস্পরিক বোঝাপড়া, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট এবং অ্যাপ্রিসিয়েশন, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু শিক্ষা ভীষণভাবে সম্পৃক্ত, এবং শিক্ষা এবং সংস্কৃতিকে ওই জন্য আমরা একে অন্যের একটা পরিপূরক হিসাবেও বলতে পারি, অথবা শিক্ষার ক্ষেত্রে সংস্কৃতি যেভাবে প্রভাবিত করে এবং সংস্কৃতি কখনো শিক্ষাকে প্রভাবিত করে, এভাবে দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আমরা খুঁজে পাই। এখন কথা হচ্ছে যে সংস্কৃতির ধারণা, অর্থাৎ সংস্কৃতি রিসার্চের দৃষ্টিকোণ থেকে বা শিক্ষার দৃষ্টিকোণ থেকে সংস্কৃতিকে আমরা কিভাবে ব্যাখ্যা করব বা সংস্কৃতির ধারণা কেমন হবে। এখন প্রথমত বলতে গেলে যদি আমরা ভারতবর্ষের নিরিখে বলি, ভারতবর্ষ একটা দেশ যেখানে বিভিন্ন রকমের বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। এক একটা রাজ্যের এক এক রকমের বৈচিত্র্যতা রয়েছে। মানুষের যে খাদ্যাভ্যাস, মানুষের যে পোশাক পরিচ্ছদ, মানুষের যে ভাষা, মানুষের বিনোদনমূলক বিভিন্ন রকমের উৎসব এবং বিভিন্ন রকমের যে আচার আচরণ, রীতিনীতি, এক একটা রাজ্যের সঙ্গে এক একটা রাজ্যের কিন্তু আলাদা দেখি আমরা। কিন্তু তা সত্ত্বেও এই যে ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে যে বহু মাত্রিকা, তা সত্ত্বেও কিন্তু একটা সংহতি আমরা লক্ষ্য করি। এখন কথা হচ্ছে যে ভারতবর্ষের এই বহুমাত্রিক সমাজ বা সাংস্কৃতিক ব্যবস্থার মধ্যে ভারতবর্ষ কি করে একটা দেশ, একটা অনুভূতি নিয়ে একজন ভারতীয় বেড়ে ওঠে, তার যে শিক্ষা, তার যে চেতনা, তাকে তার রিজিওনাল বিভিন্ন বিষয়গুলোকে নিজেদের মধ্যে রেখে সে একটা ভারতীয় হয়ে ওঠে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা রিসার্চ বা গবেষণারও বিষয় হয়ে উঠতে পারে। তাই সেদিক থেকে আমরা মনে করি যে একটা বহুমুখী প্রকৃতির কথা আমরা বলতে পারি সংস্কৃতির, অর্থাৎ মাল্টিফেসেড নেচার অফ কালচার। মাল্টিফেসেড নেচার মানে হচ্ছে যে এই যে ভাষা, ঐতিহ্য, বিশ্বাস, আচার অনুষ্ঠান, শিল্প, সামাজিক নিয়মের মতো বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করা। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব সংস্কৃতির মধ্যে বেঁচে থাকে এবং সংস্কৃতির যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলোর মধ্যে বেঁচে থাকে এবং সেগুলোর মধ্যে বেঁচে থেকেও সে একটা ভারতীয় হয়ে ওঠে। তাহলে বিভিন্ন সাংস্কৃতিক যে সমস্ত পরিমণ্ডল আছে মানুষের, তাদের আঞ্চলিক ভিত্তিক, সেগুলোকে বজায় রেখেও একটা দেশের নাগরিক হয়ে কী করে বেঁচে থাকা যায়, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আমরা গবেষণায় বা শিক্ষায় তুলে ধরতে পারি। এবং দ্বিতীয়ত হলো, এটি একটি গতিশীল এবং একটা বিকশিত প্রক্রিয়া, অর্থাৎ ডায়নামিক অ্যান্ড ইভলভিং প্রসেস। তার মানে হলো সংস্কৃতি স্থির নয়। আমরা যদি আমরা অতীতের দিকে তাকাই, তাহলে আমরা দেখব ভারতবর্ষের যে বর্তমান সংস্কৃতি, সেই সংস্কৃতির কোথাও কোথাও তার অনেক পরিবর্তন এসেছে। সেই পুরনো সংস্কৃতি কিছুটা রয়ে গেছে, নতুন সংস্কৃতি এসে সেখানে এই পুরনো এবং নতুন মিলে একটা নতুন সংস্কৃতির আগমন ঘটেছে। তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা ক্রমবর্ধমান ধারাবাহিক প্রক্রিয়া, যেটা পরিবর্তনের মধ্য দিয়ে, বিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলে। যেমন আরও যদি খুব সূক্ষ্ম উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি, ভারতবর্ষ একসময় বিভিন্ন বিদেশি মানুষরা এসেছে, কখনো তারা ভারতবর্ষকে আক্রমণ করেছে, কখনো ভারতবর্ষে তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছে, এবং তাদের যে সংস্কৃতি, তাদের যে বিভিন্ন রীতিনীতি, সেগুলোও ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে স্থান পেয়েছে। অর্থাৎ ভারতীয়রাও সেটাকে সাদরে গ্রহণ করেছে এবং নিজেদের সংস্কৃতির মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত করেছে। তার জন্য একটা মিশ্র সংস্কৃতিও ভারতবর্ষের মধ্যে লক্ষ্য করা যায়, যার ফলে ভারতীয় সংস্কৃতির একটা অন্যতম বৈশিষ্ট্য যদি আমরা বলি, সেটা হচ্ছে এটা একটা মিথস্ক্রিয়ামূলক একটা সংস্কৃতি। নিজস্ব যে ভারতীয় সংস্কৃতি, তার সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্কৃতির একটা সংমিশ্রণ ঘটেছে, একটা মাইগ্রেশন হয়েছে এখানে সংস্কৃতির। আবার অনেক ভারতীয় সংস্কৃতি বাইরের দেশে গিয়ে সেখানকার সংস্কৃতি হয়ে উঠেছে, তাহলে সেটাকে আমরা একটা মাইগ্রেশন, স্থানান্তরও বলতে পারি। এবং বিভিন্ন রকমের ইনোভেশন এখানে আমরা লক্ষ্য করতে পারি এবং বিভিন্ন অ্যাডাপ্টেশনের মধ্য দিয়েও এই সংস্কৃতি কিন্তু বিকশিত হয়েছে। এবং তৃতীয়ত যদি আমরা বলি, তাহলে সাংস্কৃতিক একটা হচ্ছে যে আপেক্ষিকতা। সাংস্কৃতিক আপেক্ষিকতা মানে হচ্ছে কালচারাল রিলেটিভিটি, অর্থাৎ নিজের সাংস্কৃতিক নিয়ম এবং মূল্যবোধের উপর ভিত্তি করে বিচার না করে প্রতিটি সংস্কৃতিকে তার নিজস্ব প্রেক্ষাপটে বোঝা উচিত। অর্থাৎ আমরা যখন কোনো একটা অন্য সংস্কৃতির মিশ্রণ আমাদের মধ্যে আসবে বা হবে,
বা আমাদের সংস্কৃতি যখন অন্য লোকরা গ্রহণ করবে, সেখানে আমাদের যে নিজস্ব সংস্কৃতির যে মূল্যবোধ বা ভিত্তি সেটা যেন কোনোভাবে পরিবর্তিত না হয়, তাহলে কিন্তু সেখানে সাংস্কৃতিক ক্রাইসিস পরবর্তীকালে কিন্তু আসতে পারে। তার জন্য এখানে নিজস্ব সাংস্কৃতিক নিয়ম বা মূল্যবোধের উপর ভিত্তি করে বা তারপরে কিন্তু আমরা অন্য সংস্কৃতি গ্রহণ করার কথা ভাবতে পারি। তাই কালচারকে বলা হচ্ছে কালচারাল রিলেটিভিটি, অর্থাৎ সাংস্কৃতিক আপেক্ষিকতা। শিক্ষা ও গবেষণায় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব। শিক্ষা এবং গবেষণায় আজকে যে আলোচনাটা আমি তুলে ধরেছি, এখানে সেই আলোচনার মধ্যে কেন এরকম একটা বিষয়কে তুলে ধরা হলো, এর কারণটা কি? অর্থাৎ ইম্পর্টেন্স অফ কালচারাল পার্সপেক্টিভস ইন এডুকেশন অ্যান্ড রিসার্চ, এরকম একটা বিষয়কে কেন তুলে ধরা হলো? আজকে যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে দেখব এই যে আমাদের যে বিশ্বায়নের ফলে এবং গ্লোবালাইজেশনের ফলে এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজির ফলে বা অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফলে সারা পৃথিবীর মানুষদের মধ্যে, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সঙ্গে বিভিন্ন প্রান্তের কিন্তু যোগাযোগ ব্যবস্থা অসম্ভব রকমের ভালো হয়েছে। হওয়ার ফলে আমরা দেখছি যে বিভিন্ন রকম যে সমস্ত সাংস্কৃতিক যে বিভিন্ন রকমের আদান প্রদানও কিন্তু মানুষের মধ্যে ব্যাপকভাবে হয়ে চলেছে। সেটা নলেজ এক্সপানশান থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই ধরনের বিষয়গুলো কিন্তু এক্সচেঞ্জ মানুষের মধ্যে হয়ে চলেছে। কিন্তু তার পাশাপাশি অনেক রকমের ক্রাইসিসও কিন্তু তৈরি হচ্ছে। সেই ক্রাইসিসগুলোকে যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে এরকমভাবে ভাবতে হবে যে পৃথিবীতে যে সমস্ত জনগোষ্ঠীগুলো আছে, পৃথিবীতে যে সমস্ত বিভিন্ন রকমের ভাষা, বিভিন্ন রকমের নান্দনিকতা, বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রেক্ষাপট আছে, সেখানে কখনো কখনো সেটা মানে বৃহৎ সমাজের কাছে যে সমস্ত ক্ষুদ্র সমাজ বা ক্ষুদ্র জনগোষ্ঠীগুলো আছে, তারা কখনো কখনো একটা ভারসাম্যহীনতার মধ্যে দিয়ে, একটা অস্থিরতার মধ্য দিয়ে তাদের মধ্যে কিন্তু একটা পরিবেশ তৈরি হয়, অস্থিরতার পরিবেশ তৈরি হয়। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে পৃথিবীর অনেক ভাষা কিন্তু হারিয়ে গেছে বা অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। হয়রেজ যদি আমরা দেখি, অনেক ভাষা কিন্তু আবার ব্যাপকভাবে পৃথিবীতে তার আধিপত্য বিস্তার করেছে। তো এই যে নলেজ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা গবেষণার বিষয় হিসেবে আমরা বলতে পারি যে এনহ্যান্সিং নলেজ ইন্টিগ্রেশন। এটি গবেষণা এবং পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করে একাডেমিক বিষয়গুলোকে আরও সমৃদ্ধ করা, যাতে করে এই ধরনের কালচারাল যে সমস্ত ক্রাইসিসগুলো তৈরি হয়, যেগুলো ভারসাম্যহীনতা তৈরি হয়, সেগুলো যাতে মানুষের মধ্যে ভালো করে তুলে ধরা যায়, সেগুলোকে যাতে রিজলভ করা যায়। এবং সবচেয়ে বড় কথা, এখানে গবেষণার প্রয়োজনীয়তার কথা আলোচনা করছি। সেই আলোচনা করতে গিয়ে আজকে আমাকে বুঝতে হবে যে পৃথিবীতে অনেক ছোট জনগোষ্ঠী, পৃথিবীতে অনেক মানুষ, তারা মূল স্রোত থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে মূল স্রোতের যে থাকতে গেলে যে গুণগত মান দরকার, সেটা হয়তো তাদের সাময়িকভাবে নেই, যার ফলে তারা সে একাত্ম হয়ে উঠতে পারছে না মূল স্রোতের সঙ্গে, যার ফলে তারা এক্সক্লুড হয়ে যাচ্ছে আমাদের মূল স্রোত থেকে। সেখানে এই কালচারের তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে তাদেরকে যদি সেই মূল স্রোতের সঙ্গে ইনক্লুড না করা যায়, তাহলে কিন্তু আগামী দিনে তারা হয়তো হারিয়ে যাবে। সেই জন্য ফস্টারিং ইনক্লুসিবিলিটি, অর্থাৎ এই ধরনের কালচারাল আসপেক্ট যদি আমরা শিক্ষা এবং গবেষণার মধ্যে নিয়ে আসি, তাহলে সেখানে এই ইনক্লুশনের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে আমার মনে হয় এবং একটা পদক্ষেপ হয়ে উঠতে পারে। তাই এটি একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করে, যেখানে বিভিন্ন দৃষ্টিকোণকে সম্মান করা হয়, মূল্য দেওয়া হয় এবং শেখার এবং গবেষণা প্রক্রিয়ার সাথে একত্রিত করা হয়। কোনো ছোটোখাটো সংস্কৃতি হোক, কোনো ছোট জনগোষ্ঠী হোক, বা যাদের আধিপত্য পৃথিবীতে কম, তারা যেন হারিয়ে না যায়, তাদেরকেও যেন পৃথিবীর মানুষ হিসেবে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য, তার সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার জন্য একটা পটভূমি প্রস্তুত করা যায়, তার বিভিন্ন বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি যদি এই বিষয়টাকে নিয়ে আমরা গবেষণা করি। এবং বিস্তৃত দিগন্ত, অর্থাৎ ব্রয়ডেনিং হরাইজন্স মানে হচ্ছে এটি বিভিন্ন সংস্কৃতির সচেতনতা, সহানুভূতি মানুষের মধ্যে বোঝাপড়াকে প্রসারিত করে, বিশ্বব্যাপী নাগরিকত্বের জন্য প্রস্তুত করে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এ কারণে যে আমরা আজকে বিশ্ব নাগরিক হয়ে ওঠার কথা বলছি, বিশ্ব নাগরিকত্বের কথা বলছি। সেই বিশ্ব নাগরিকত্বের কথা বলতে গিয়ে আমরা আজকে একজন মানুষ এই সাংস্কৃতিক বিভিন্ন বোঝাপড়ার মধ্য দিয়ে, বিভিন্ন রকমের সংকীর্ণতাকে দূরে সরিয়ে
এই বিভিন্ন এই বোঝাপড়া অর্থাৎ ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে তার নিজস্ব সংস্কৃতিকে সম্মান দিয়ে নিজস্ব সংস্কৃতিকে বজায় রেখে কী করে বিশ্ব নাগরিক হয়ে ওঠা যায়, এটাও কিন্তু আজকে এই কালচারাল পার্সপেক্টিভ ইন এডুকেশন রিসার্চের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে এসছে। এখন কথা হচ্ছে যে এই শিক্ষা এবং সংস্কৃতির সম্পর্ক আমাদের একটু ভালো করে বোঝা দরকার, যেহেতু এখানে আমরা আজকে কালচার, এডুকেশান অ্যান্ড রিসার্চ নিয়ে কথা বলছি। তাহলে সম্পর্কটা যদি আমাদের কাছে পরিষ্কার না হয় তাহলে বাকি জিনিসগুলো বুঝতে আমাদের কিন্তু একটু অসুবিধা হবে। সেটা হচ্ছে যে সাংস্কৃতিক হস্তান্তর, কালচারাল ট্রান্সমিশন, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইন রেসপেক্ট টু এনি সোসাইটি। যে কোনো সোসাইটির ক্ষেত্রে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই সোসাইটিটা ইভেন যদি সেটা কোনো ট্রাইবাল সোসাইটি হয়, সেটা যদি কোনো প্রিমিটিভ সোসাইটি হয়, সেখানেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ শিক্ষা প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য, কালচারাল হেরিটেজ, ট্র্যাডিশনস এবং ট্রান্সমিশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ নলেজ একটি মাধ্যম হিসেবে কাজ করে। কোনো একটা সমাজ ব্যবস্থার মধ্যে যে সমস্ত সাংস্কৃতিক উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর মধ্য দিয়ে কিন্তু মানুষ তাদের জীবনযাপন করে। সেখানে মানুষের দুঃসহ যন্ত্রণা যেমনি কালচারের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, তেমনি তার সেই দুঃসহ যন্ত্রণাগুলোকে ওভারকাম করে একটা বিনোদনের ব্যাপারটাও কিন্তু সেই কালচারের অন্তর্ভুক্ত একটা বিষয়। এবং তার পাশাপাশি প্রত্যেকটা সমাজ তার সদস্যদের জন্য কিছু নির্দিষ্ট মূল্যবোধ তৈরি করে, কিছু নির্দিষ্ট নীতি কথা তৈরি করে, নীতিবোধ তৈরি করে, আচার আচরণ তৈরি করে, যাতে করে একটা সমাজ, একটা ব্যালেন্স সোসাইটি তৈরি করা যায়, একটা সুস্থ সমাজ তৈরি করা যায়, যেখানে বিভিন্ন রকমের হিংসা, বিভিন্ন রকমের এই সমস্ত বিষয়গুলোকে ত্যাগ করে একটা সুস্থ সমাজ গড়া যায়। এবং সেই সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সাংস্কৃতিক বিভিন্ন রকমের বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই বিষয়গুলো যদি একটা জেনারেশনে গিয়ে আটকে যায়, তাহলে নেক্সট জেনারেশনে কিন্তু একটা ক্রাইসিস তৈরি হতে পারে। যেমন কোনো একটা নির্দিষ্ট ভাষায় যখন আঞ্চলিক গান কোনো মানুষ করে, সেটা কিন্তু খুব আনন্দদায়ক হয়। সেটা হয়তো অন্য লোকের কাছে ভালো নাও হতে পারে, কিন্তু যেই অঞ্চলের গান, যেই অঞ্চলের ভাষা, সেটা কিন্তু তার কাছে অনেক আনন্দ দিতে পারে। অর্থাৎ আমি যদি বলি যে কোনো একটি মানুষ তার যে জীবনের লড়াই, সেই লড়াই করতে গিয়ে কখনো কখনো তার যে মোটিভেশনের দরকার হয়, সেই মোটিভেশনটা কিন্তু সে একটা গান থেকে হতে পারে, সেই মোটিভেশনটা কিন্তু তার সাংস্কৃতিক কোনো একটা উপাদান থেকে হতে পারে। তাহলে মানুষের জীবনের যা কিছু, জীবিকা থেকে শুরু করে তার যে বিনোদন, সব কিছুই কিন্তু অন্তর্ভুক্ত এই সংস্কৃতির মধ্যে। ইভেন মানুষ কোন ধরনের আচরণ করবে এবং করবে না, সেটাও কিন্তু সংস্কৃতির মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এই বিষয়গুলো পরবর্তী জেনারেশনের কাছে কিন্তু ট্রান্সমিটেড হওয়াটা দরকার, যেই ট্রান্সমিশনটা কিন্তু শিক্ষার মাধ্যমে হয়ে থাকে। তাহলে এটাও কিন্তু একটা গবেষণার বিষয় হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কালচারাল ইনফ্লুয়েন্স। এই কালচারাল ইনফ্লুয়েন্সের কথা বলতে গিয়ে আমি যেমন বললাম, পৃথিবীতে অনেক সংস্কৃতি, অনেক ছোট জনগোষ্ঠী, অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। কেন কি? পৃথিবীতে অনেক জনগোষ্ঠী রয়েছে যাদের প্রভাব অনেক বেশি, যাদের ভাষার প্রভাব অনেক বেশি, যার ফলে তারা বিভিন্ন রকমভাবে এই প্রভাবিত করে, এবং সেই প্রভাবিত করার ফলে পৃথিবীর মানুষ সেইভাবে প্রভাবিত হয়ে নিজের ভাষা এবং সংস্কৃতি থেকে অনেকটা দূরে সরে যায়, এবং সেই সংস্কৃতি এবং ভাষাগুলো হারিয়ে যায়। যেমন আমরা যদি ভারতবর্ষের অতীত দেখি বা ভারতবর্ষের ইতিহাসকে নিয়ে পর্যালোচনা করি, তাহলে দেখব যে ভারতবর্ষে ইংরেজ শাসনের আমলে অনেক ইংরেজি ভাষা এবং তাদের অনেক সাংস্কৃতিক বিভিন্ন উপাদান আমাদের মধ্যে স্থান পেয়েছে, এবং ইংরেজি ভাষার প্রতি মানুষের একটা যে আগ্রহ তৈরি হয়েছে, সেটা কিন্তু সেই সময় থেকে তৈরি হয়েছে। আমি বলছি না যে ইংরেজি ভাষায় কেউ কথা বলবে না, কিন্তু ইংরেজি ভাষার কথা বলার পাশাপাশি দেখা যাবে যে তার যে নিজস্ব ভাষা, সেই ভাষায় সে কথা বলতে গেলে সমাজে তার সেই মর্যাদা বা কদর যেটা অনেকটা সঠিক হওয়া উচিত ছিল, সেটা সঠিক হচ্ছে না। হয়তো সেই ইংরেজি ভাষায় কথা বলতে গেলে সেই সমাদরটা অনেক বেশি হচ্ছে, সুযোগ সুবিধাগুলো বেশি হচ্ছে, যার ফলে মানুষ তার নিজস্ব সংস্কৃতি এবং ভাষা থেকে সরে গিয়ে ওই সংস্কৃতিটাকে গ্রহণ করছে। এটা কিন্তু একটা কালচারাল ইনফ্লুয়েন্স হিসেবে আমরা বলতে পারি। সুতরাং এটা কখনোই গ্রহণযোগ্য নয় যে একটা মানুষ তার নিজস্ব যে মাতৃভাষা, তার যে নিজস্ব সংস্কৃতি, সেই ভাষার মধ্য দিয়েই তার বাকি উন্নয়ন, তার যে বিকশিত হওয়ার সম্ভাবনা, সেটা অনেক সুযোগ তৈরি করে, অনেক সুবিধে তৈরি করে। কারণ মাতৃভাষার মাধ্যমে নিজের মনের ভাবকে প্রকাশ করাটা অনেক সহজ। এবং লাস্ট বক্তব্যটা সেটা হচ্ছে কালচারাল অ্যাডাপ্টেশন, অর্থাৎ সাংস্কৃতিক অভিযোজন। আমরা পৃথিবীর বিভিন্ন ঘটনাকে যদি ব্যাখ্যা করি,
পৃথিবীর বিভিন্ন ঘটনাকে নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখব শিক্ষা সাংস্কৃতিক বৈচিত্র্যের সাথে খাপ খায়, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদান পদ্ধতি এবং বিভিন্ন শিক্ষার শৈলীর তাৎপর্যকে স্বীকৃতি দেয়। অর্থাৎ কালচারাল অ্যাডাপ্টেশন, এটা মানে আমাদের যে কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম, সেখানে সেই কারিকুলামটা যদি কালচারালি সেন্সিটিভ হয় তাহলে বিভিন্ন বিষয়কে অ্যাডাপ্ট করতে গেলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আমি যেটা বললাম যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, এবং মাতৃভাষার মাধ্যমে শুধু শিক্ষা নয়, বিভিন্ন কালচারাল কম্পোনেন্টগুলোকে যদি সেখানে খুব সুন্দর করে ভালো করে আনা যায় শিক্ষার্থীদের মধ্যে, তাহলে কিন্তু খুব অল্প পরিশ্রমে বা খুব কম এফোর্টের মাধ্যমেই কিন্তু তারা সেগুলোকে খুব সুন্দর করে গ্রহণ করতে পারে। তাহলে কালচারাল অ্যাডাপ্টেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেই অ্যাডাপ্টেশনটা যদি অন্য ভাষা দিয়ে তাকে করতে হয়, সেটা যদি কোনো এমন ভাষা যে ভাষার সাথে সে পরিচিত নয়, যেমন আমি ইংরেজির উদাহরণটা দিলাম, ইংরেজি ভাষায় শিক্ষা অবশ্যই সম্ভব, কিন্তু সেই শিখনটা তার একটা হিন্দি ভাষাতে বা তার একটা ভারতীয় অন্য কোনো ভাষাতে যেটা অনেক সহজতর হবে, সেটা কিন্তু ইংরেজি ভাষার ক্ষেত্রে হবে না। তাই এই যে কালচারাল অ্যাডাপ্টেশনটা নিজস্ব সাংস্কৃতিক আঙ্গিকে যদি হয়, সেটা অনেক ভালো হয়। এখন কথা হচ্ছে যে শিক্ষায় সংস্কৃতির প্রভাব, শিক্ষায় সংস্কৃতির প্রভাব আলোচনা করতে গিয়ে অনেকগুলো কম্পোনেন্টকে এখানে আলোচনার মধ্যে আনতে হবে। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য কম্পোনেন্ট সেটা হচ্ছে যে কালচারাল ভ্যালুজ, অর্থাৎ সাংস্কৃতিক মূল্যবোধ। যে কোনো সমাজ ব্যবস্থায় সাংস্কৃতিক মূল্যবোধ একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যে কোনো সমাজ তার যে নাগরিক তাদের জন্য কিছু মূল্যবোধ সমাজের মধ্যেই তৈরি করে, এবং সেই মূল্যবোধগুলো মানুষকে সমাজের মধ্যে একটা সঠিক আচার আচরণ এবং একটা কাঙ্ক্ষিত বিহেভিয়ার করতে শেখায়, এবং বিভিন্ন রকমের সামাজিকীকরণের মধ্য দিয়ে আমাদের যারা পরবর্তী জেনারেশন তারাও সেগুলো শিখতে থাকে, এবং সমাজে সে বিভিন্ন রকমের শান্তি শৃঙ্খলা থেকে ভারসাম্য রক্ষা থেকে শুরু করে সমাজে একটা সঠিক সমাজের মানে পরিচালনার ক্ষেত্রে সে কিন্তু অনেক কিছু কন্ট্রিবিউট করে। সেই জন্য সাংস্কৃতিক মূল্যবোধ, বিশ্বাস, মনোভাব, বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেগুলো কিন্তু ভীষণভাবে প্রত্যেকটা মানুষকেই ইনফ্লুয়েন্স করে। তাই এগুলোর সঠিক প্রিজার্ভেশন, সঠিক ট্রান্সমিশন, এগুলো কিন্তু হওয়াটা অত্যন্ত জরুরি। এবং দ্বিতীয়ত হলো সাংস্কৃতিক বৈচিত্র্য, কারিকুলাম ডাইভার্সিটি। এই কারিকুলাম ডাইভার্সিটি যেটা আমি বলেছি যে কোনো পাঠ্যক্রমের ক্ষেত্রে বা যে কোনো শিক্ষণের ক্ষেত্রে সেই শিক্ষণটা যদি কালচারালি সেন্সিটিভ হয়, অর্থাৎ তার নিজস্ব সংস্কৃতির মধ্যে থেকে যদি সে দিতে পারে, তাহলে সেটা অনেক এফেক্টিভ হয়। অর্থাৎ সাংস্কৃতিক প্রভাব বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক পাঠ্যক্রমী বিকাশের দিকে পরিচালিত করে, যা বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। মূল স্রোতের বাইরে যে সমস্ত মানুষরা রয়েছে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, শিক্ষা থেকে বঞ্চিত, তাদেরকে যদি আমাদেরকে শিক্ষার মধ্যে বা মূল স্রোতের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে আমাদের যে শিক্ষার যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে, যে সমস্ত উপাদানগুলো আছে, সেগুলো তার কালচারের মাধ্যমে কিন্তু সেগুলোকে আমাদের ডিজাইন করতে হবে বা কালচারালি সেন্সিটিভ করতে হবে, যাতে সেই পিছিয়ে পড়া যারা মানে অন্তর্ভুক্ত হয়নি তারা যাতে সেই তার নিজস্ব সংস্কৃতির মধ্য দিয়ে এই শিক্ষাটা করতে পারে। সেই জন্য কালচারাল ইনফ্লুয়েন্সটাকে স্বীকার করে নিয়ে আমাদের বাকি প্যাডাগজি থেকে শুরু করে কারিকুলাম, মেথড অফ টিচিং, বাকি বিষয়গুলোকে আমাদের কনসিডার করা উচিত, বাকি বিষয়গুলোকে আমাদেরকে চিন্তাভাবনা করা উচিত। তাহলেই কিন্তু আমরা একটা খুব ভালোভাবে আমরা তাদেরকে মূল স্রোতের মধ্যে আনতে পারবো। এবং লাস্ট হলো টিচিং অ্যাপ্রোচেস, অর্থাৎ শিক্ষণ পদ্ধতি। সংস্কৃতি শিক্ষার পদ্ধতি যোগাযোগ এবং শৈলী এবং বিভিন্ন শিক্ষামূলক সেটিংসের মধ্যে নিযুক্ত নির্দেশমূলক কৌশলগুলোকে প্রভাবিত করে। এই টিচিং অ্যাপ্রোচেসগুলো যদি কালচারালি সেন্সিটিভ হয়, কালচারালি এফেক্টিভ হয়, তাহলে এটা কিন্তু শিক্ষাটাকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে। এবং এই শিক্ষা আমরা কাদের শিক্ষার কথা বলছি? যারা বিভিন্ন রকমভাবে সমাজে বঞ্চিত, বিভিন্ন রকমভাবে শিক্ষায় পিছিয়ে রয়েছে, এবং তাদেরকে যদি শিক্ষার আওতায় না আনতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের গোটা দেশের অর্থনীতির ক্ষেত্রে সেটা যেমনি ক্ষতিকারক, তেমনি আমাদের দেশের সামাজিক ক্ষেত্রেও ক্ষতিকারক। সেই জন্য এটা আমাদের চিন্তাভাবনার কে আরও সুন্দর করে গঠনমূলক করতে পারে যদি সেই টিচিং অ্যাপ্রোচটাকে কালচারালি আমরা সেটাকে অ্যাডাপ্ট করতে পারি। সেটা যদি কালচারালি আমরা সেটাকে অ্যালাইন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে কালচারের যে ইনফ্লুয়েন্সটা সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এই টিচিং ব্যবস্থাটাকে পরিচালনা করতে পারবো। এখন কথা হচ্ছে যে এই শিক্ষা এবং সংস্কৃতি এই বিষয়ের আলোচনার মধ্যে দিয়ে এবং সেখানে যে
শিক্ষা এবং সংস্কৃতি এবং গবেষণা, আজকে এখানে একটা বিষয় তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে নগরায়ন এবং বেসরকারীকরণ। নগরায়ন এবং বেসরকারীকরণ অর্থাৎ আরবানাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন, এই দুটোই কিন্তু একেবারে কারেন্ট ইস্যু। কারণ আমরা জানি যে ভারতবর্ষের অর্থনীতিতে শহর কিন্তু অনেকটা এগিয়ে আছে গ্রামের তুলনায়, কারণ সেখানকার ব্যবসা বাণিজ্য, সুযোগ সুবিধা, কমিউনিকেশান, যোগাযোগ, সেগুলো অনেক বেশি ভালো গ্রামের তুলনায়, যার ফলে মানুষের ইনকামটাও অনেক বেশি ভালো। তার ফলে আমরা স্বাধীনতার পরবর্তী সময়ের পর থেকে আমরা যদি দেখি, আমরা যদি বিচার করি, তাহলে দেখব যে একটা কন্টিনিউয়াস মাইগ্রেশন কিন্তু হতে থাকে। সেটা হচ্ছে যে রুরাল টু আরবান মাইগ্রেশন। এই যে রুরাল টু আরবান মাইগ্রেশনের মূল অন্যতম কারণ হচ্ছে যে সেখানকার শহুরে জীবনধারা, সেখানকার বিভিন্ন রকমের সুযোগ সুবিধে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ ইস্যুটার ক্ষেত্রে কালচার কিভাবে বেঁচে থাকে, যখন মানুষ তার নিজস্ব সংস্কৃতি, তার নিজস্ব যেখানে বড় হয়ে ওঠে, তার পরিবেশ সব কিছু ছেড়ে যখন কোনো একটা বিষয়কে টার্গেট করে যখন সে সেখান থেকে শিফট হয়ে যায় অন্য কোথাও, তখন তার সাংস্কৃতিক পরিমণ্ডলটা কি একই রকম থাকে, নাকি সেখানে কোনো পরিবর্তন হয়? আমরা যদি এক্সাম্পল হিসেবে তুলে ধরি, যেমন আদিবাসী সমাজের কোনো একজন শিক্ষার্থী, সে যদি পড়াশুনো করে চাকরি বাকরি করে শহরের দিকে আসে, তাহলে তার যে আদিবাসী সমাজের যে ভাষা, আদিবাসী সমাজের যে সংস্কৃতি, সেটা কতটা সে বাঁচিয়ে রাখতে পারে, এটা কিন্তু আজকে রিসার্চের বিষয়, এটা কিন্তু আজকে আলোচনার বিষয় হিসাবে আমাদের তুলে ধরা দরকার। এবং এখানে এটা তুলে ধরতে গিয়ে আমি যেমন বলেছি যে কিভাবে আরবানাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশনের সঙ্গে সংস্কৃতির অ্যাডাপ্টেশন, সংস্কৃতির কোনো কনফ্লিক্ট রয়েছে কিনা, বা সেখানে ইনফ্লুয়েন্স করে কিনা, বা তার নিজস্ব সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয় কিনা, এগুলো যেহেতু একটা রিসার্চের প্রেক্ষাপটে, একটা গবেষণার প্রেক্ষাপটে আমি আলোচনাটা করছি, সেগুলো এই জন্য এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, এবং এগুলো কিন্তু সেই নিরিখে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটি যেমন আমি যদি আরবান লাইফস্টাইলের কথা বলি, সেখানে এটি সাংস্কৃতিক গতিশীলতা, শহুরে পরিচয় এবং শহুরে পরিবেশের মধ্যে বহু সাংস্কৃতিক উপাদানগুলির সংমিশ্রণের উপর নগরায়নের প্রভাব পরীক্ষা করে। যেমন একটা কনসেপ্ট আমরা এখানে আলোচনা করতে পারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যেমন হচ্ছে কালচারাল মেল্টিং পট। আমরা এরকম অনেক শহর খুঁজে পেতে পারি, যেমন এর সবচেয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ হিসেবে যদি আমাকে বলা হয়, আমি বলবো যে যেমন একটা কলকাতার শহরের মধ্যে যাদবপুর একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে আমরা যদি দেখি, সেখানকার একটা সংস্কৃতি কিন্তু মিক্সড সংস্কৃতি, অর্থাৎ সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস একসঙ্গে। কোথাও নর্থ ইস্ট থেকে কেউ এসেছে, কোথাও সাউথ ইন্ডিয়া থেকে কেউ এসেছে, কোথাও মধ্য ভারত থেকে কেউ এসেছে। এভাবে সমস্ত রকমের মানুষ মিলে কিন্তু সেখানে একটা সাংস্কৃতিক ধারাবাহিকতা তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি কালচারাল মেল্টিং পট। এই শহরে জীবনযাপন করতে গিয়ে তাদের নিজস্ব সংস্কৃতির অনেক জিনিস কিন্তু হারিয়ে গেছে, যেগুলো তারা আর ধরে রাখতে পারেনি। তার ফলে ওখানে পার্টিকুলার যেটাকে আমরা মেল্টিং পট বলছি, সেখানেই একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, যেটা তার নিজস্ব সংস্কৃতি থেকে আলাদা। আমরা যদি প্রাইভেটাইজেশন অফ এডুকেশন বলি, শিক্ষার উপর বেসরকারীকরণের যে প্রভাব, তো কালচারাল অ্যাডাপ্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষ যখন তাদের জীবিকার কারণে শহরমুখী হচ্ছে বা শহরে জীবনযাপনে অভ্যস্ত হচ্ছে, তখন দেখতে হয় যে সেই কালচারের সঙ্গে কতটা অ্যাডাপ্টেশন করতে পারছে। তো আমি একটা এক্সাম্পল যেরকম দিয়েছি, যেমন যাদবপুর, সেখানে একটা কালচারাল মেল্টিং পটের উদাহরণ দিয়েছি, যেরকম একটা কালচার দেখা যায় যেখানে ভারতবর্ষের প্রায় অনেক অঞ্চলের, অনেক রাজ্যের মানুষ সেখানে একত্রিত হয়ে বসবাস করছে। এবং এইসব ক্ষেত্রে কিন্তু কালচারাল অ্যাডাপ্টেশনে অনেকটা প্রবলেম হয়। প্রথমত মানুষ তার নিজস্ব সংস্কৃতি থেকে বেরিয়ে অন্য একটা নতুন সংস্কৃতিকে গ্রহণ করা, এবং এই যে নতুন সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটা হচ্ছে একটা এক্সট্রিমলি একটা হেটেরোজিনিয়াস গ্রুপের মধ্যে যে একটা সংস্কৃতি, সেটা কিন্তু অ্যাডাপ্ট করা অনেকটা মানুষের পক্ষে খুব সহজতর নয়। তার জন্য এই বিষয়গুলো কিন্তু আজকে উঠে এসেছে আমাদের রিসার্চ এবং এডুকেশনের পরিপ্রেক্ষিতে কালচার কতটা গুরুত্বপূর্ণ, সেই রেসপেক্টে কিন্তু আজকে এই আলোচনাগুলো আমি করছি। এখন এই যে আজকের যে টপিক বা বিষয়, সেই বিষয়ের আলোচনা প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে এখানে আমাকে আলোচনার মধ্যে আনতে হবে, সেটা হচ্ছে যে সংস্কৃতাইজেশন। এই সংস্কৃতিকরণ, এটা 1950 সাল নাগাদ ভারতীয় সমাজবিজ্ঞানী এম.এন. শ্রীনিবাস প্রথম এই কনসেপ্টটা দিয়েছিলেন, এবং ভারতবর্ষের নিরিখে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট বা ধারণা।
ভারতবর্ষকে যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে ভারতবর্ষের নেচারটাকে যদি বুঝতে হয় তাহলে সেখানে কতগুলো কম্পোনেন্টকে খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। তার মধ্যে অন্যতম একটা কম্পোনেন্ট হচ্ছে ফ্যামিলি স্ট্রাকচার, এবং দ্বিতীয়ত হচ্ছে ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা সেটা একটা কাস্ট বেসড একটা সমাজ, অর্থাৎ সেখানে সোশ্যাল হায়ারার্কি বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন দেখা যায় ভীষণভাবে। থার্ড হচ্ছে ভারতবর্ষের যে ভিলেজ ইকোনমি সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে রয়েছে ম্যারেজ সিস্টেম। অর্থাৎ এই চারটে জিনিসকে যদি ভালো করে আমরা বুঝতে পারি তবেই ভারতীয় সমাজ ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবো। তাই আজকে এই যে এম.এন শ্রীনিবাসের যে সংস্কৃতাইজেশন অর্থাৎ সংস্কৃতিকরণ, এটা কিন্তু সেই স্ট্র্যাটিফাইড ভারতবর্ষের সঙ্গে ভীষণভাবে যুক্ত। ভারতীয় সমাজ ব্যবস্থা মূলত যদি বর্ণাশ্রম ভিত্তিক সমাজ ব্যবস্থার দিক থেকে আমরা দেখি, এটা চার ভাগে বিভক্ত। সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এবং এই যে চার রকমের যে বিভক্তিত সমাজ, এই চার ধরনের মানুষদেরকে তাদের কর্মের ভিত্তিতে বিভিন্ন রকমভাবে তাদেরকে স্ট্র্যাটিফাইড করা হয়েছে। এবং শুধুমাত্র এই চার রকমেরই নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন যদি ভাষা জনগোষ্ঠী তাদেরকে নিয়ে আমরা গবেষণা করি, বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখব সেখানে অনেক রকমের স্ট্র্যাটিফিকেশান রয়েছে। তাদের কর্মের ভিত্তিতে, কারো সামাজিক যে মর্যাদা সেটার ভিত্তিতে বিভিন্ন রকমভাবে মানে বিভিন্ন রকমের স্ট্র্যাটিফিকেশান রয়েছে। এবং সেখানে এই স্ট্র্যাটিফিকেশানের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যেই স্ট্রাটার মধ্যে সে বিলং করে সেই স্ট্রাটার সঙ্গে তার একটা নিজস্ব সংস্কৃতির একটা সংযোগ আছে। যেমন যাদেরকে আমরা আজকে দলিত বলছি ভারতবর্ষের, তাদের একটা নিজস্ব সংস্কৃতি, তাদের একটা নিজস্ব জীবনচর্চা, জীবনশৈলী। আমরা যদি ব্রাহ্মণদের জীবনযাত্রা দেখি, তাদের একরকমের খাদ্যাভ্যাস, তাদের একরকমের পুজো অর্চনা, তাদের একরকমের জীবনধারা। আমরা যদি ক্ষত্রিয়দের দেখি, তাদের একরকমের জীবনধারা। মূলত যেভাবে ভাগ করা হয়েছিল সেটা তো আছেই। ক্ষত্রিয় যেমন যুদ্ধবিদ্যায় পারদর্শী হবে, বৈশ্য তারা বিজনেসের ক্ষেত্রে পারদর্শী হবে, আর হচ্ছে শূদ্র যারা হচ্ছে বিভিন্ন এই যে তিনটে যে বর্ণ রয়েছে তাদেরকে সেবা করবে, বা ব্রাহ্মণ যারা তারা বিভিন্ন রকমের পূজা অর্চনার সঙ্গে যুক্ত হবে। এরকম যে বিভিন্ন ভাগগুলো রয়েছে তার বাইরেও কিন্তু আরও অনেক রকমের ভাবে আমরা বিভক্ত, এবং সেখানে সেই অনুযায়ী আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে। এখন ভারতবর্ষ যেহেতু শিক্ষায়, চিন্তায়, চেতনায় এবং আধুনিক চিন্তাভাবনার প্রভাব ভীষণভাবে পড়েছে যবে থেকে ইংরেজরা আমাদের দেশে এলেন, এবং তাদের যে বিভিন্ন রকমের চিন্তাধারা সেটাকে তারা প্রভাবিত করার চেষ্টা করলেন। বিশেষ করে ইংরেজি শিক্ষা এবং বিভিন্ন সোশ্যাল যে সমস্ত সুপারস্টিশনগুলো আছে সেগুলোকে দূর করা, যেমন সতীদাহ প্রথা এবং বিধবা বিবাহ আইন এবং বহুবিবাহ আইন, এই ধরনের বিভিন্ন বিষয়কে কিন্তু তারা চেষ্টা করেছেন একটা মানে জায়গায় নিয়ে আসার জন্য, যেখানে শিক্ষা এবং সংস্কৃতিতে যাতে এই পরিবর্তনগুলো এনে একটা আধুনিক মনোভাবাপন্ন মানুষ তৈরি করা যায়, সেটাও কিন্তু তাদের সেখানে কিন্তু একটা প্রভাব রয়েছে। এবং সেই কথা বলতে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন মনীষীরাও বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছেন। সেখানে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, তাদের অবদান কিন্তু অনস্বীকার্য। এবং সেই কথা বলতে গিয়ে ভারতবর্ষে কিন্তু আজ থেকে 50 বছর আগের যে ভারতবর্ষ আর বর্তমান যে ভারতবর্ষ, তার মধ্যে কিন্তু সাংস্কৃতিক পরিমণ্ডলে অনেক রকম পরিবর্তন হয়েছে। মানুষের চিন্তা চেতনা এবং বিভিন্ন যে সমস্ত সাংস্কৃতিক মানুষের যে নিজস্বতা, সেখান থেকে মানুষ অনেক সরে এসেছে। যার ফলে এই সংস্কৃতাইজেশন আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা মূল কথা হচ্ছে একটা ট্রান্সফরমেশন। কিসের? সেটা হলো একটা মানে যে আমাদের যে সোসাইটি, যেখানে যে হায়ারার্কি করা হয়েছে, অর্থাৎ যে হায়ার অর্ডার অফ সোসাইটি, যারা ব্রাহ্মণ যারা যেখানে বিলং করে, তাদের যে জীবনযাত্রা, সেটা যখন কোনো শূদ্র তারা যখন তাদের জীবনযাত্রা হিসেবে গ্রহণ করে, তখন সেখানে কিন্তু একটা ট্রান্সফরমেশন হয়। এবং শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষ এই ব্রাহ্মণদের যে জীবনচর্চা সেটাকে যখন গ্রহণ করে, তখন তাদের মধ্যে অনেক সাংস্কৃতিক অনেক রকম পরিবর্তন ঘটে। এবং এটাকে যদি আমরা হিস্টোরিক্যাল প্রেক্ষাপট দেখে বিচার করি, তাহলে সংস্কৃতিকরণ বলতে বোঝায় যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নবর্ণের লোকেরা উচ্চবর্ণের রীতি নীতি, আচার অনুষ্ঠান এবং অনুশীলনগুলোকে অনুকরণ করে, যা সামাজিক গতিশীলতা এবং সাংস্কৃতিক রূপান্তরের দিকে পরিচালিত হয়। এবং এটাকে যদি আমরা সামাজিক সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের দিক থেকে বলি, অর্থাৎ এটি সামাজিক শ্রেণীবিন্যাসের জটিলতা, বর্ণভিত্তিক কাঠামো, শিক্ষা এবং সুযোগের অ্যাক্সেসের উপর সংস্কৃতিকরণের প্রভাব এর মধ্যে পড়ে।
এবং এটাকে যদি আমরা কালচারাল ইভলিউশনের দিক থেকে বিচার করি তাহলে বলবো কীভাবে সংস্কৃতিকরণ বিভিন্ন সাংস্কৃতিক ডোমেইনকে যেমন শিল্প, সাহিত্য এবং ধর্মীয় অনুশীলন বা অনুশাসন ইত্যাদিকে প্রভাবিত করে। তাহলে এদিক থেকে কিন্তু এই সাংস্কৃতিকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাংস্কৃতিক অধিগ্রহণ অর্থাৎ এনকালচারেশন। এনকালচারেশন কি, এটাকে আমরা এখানে 3টে বিষয় দিয়ে বোঝার চেষ্টা করব। এনকালচারেশন মানেই হচ্ছে যখন একজন শিশু তার নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে, তার মধ্যে যখন বিভিন্ন সামাজিক যে সমস্ত মূল্যবোধ থেকে শুরু করে নীতিকথা এবং বিভিন্ন রীতিনীতি, আচার অনুষ্ঠান, সেগুলো যখন ট্রান্সমিটেড হতে থাকে সেটাকে বলা হচ্ছে কালচারাল ট্রান্সমিশন। অর্থাৎ এনকালচারেশনের মধ্যে কালচারাল ট্রান্সমিশন একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সাংস্কৃতিক অধিগ্রহণ বলতে সাংস্কৃতিক মূল্যবোধ, বিশ্বাস এবং ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে সঞ্চারিত করার প্রক্রিয়াকে বোঝায়। আমরা খুব সহজভাবে বলতে পারি ইট ইজ দ্য ট্রান্সফরমেশন প্রসেস ফ্রম জেনারেশন টু জেনারেশন, যেটা আমরা আমাদের ভবিষ্যৎ নাগরিকদের কাছে আমরা ট্রান্সমিট করি, তাদের পরিচয় এবং বিশ্ব দর্শন ও গঠন করে। অর্থাৎ এখান থেকে সে একটা কালচারের উপর তার একটা পারসেপশন তৈরি হয়, তার একটা ফাউন্ডেশন তৈরি হয়, যেটা দিয়ে পরবর্তীকালে সে একজন বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে তুলে ধরতে পারে। এবং তার সঙ্গে রয়েছে ভাষা ও সংস্কৃতি, যেমন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। আমরা জানি ল্যাঙ্গুয়েজকে সবসময় কালচারের একটা ভেহিকেল হিসেবে, গুরুত্বপূর্ণ ভেহিকেল হিসেবে কনসিডার করা হয়। এবং সংস্কৃতির সঞ্চারণ কিন্তু শিক্ষা এবং ভাষার মধ্যে দিয়ে হয়ে থাকে। অর্থাৎ ভাষা সংস্কৃতির একটি মৌলিক দিক, কারণ এটি ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের গল্প, গান, লোককাহিনীর মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রকাশকে সক্ষম করে। তাহলে ভাষার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে কোনো জনজাতির ভাষা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন। সেজন্য ভাষাকে বাঁচিয়ে রেখে তার সংস্কৃতির সংমিশ্রণ করাতে হবে। এবং লাস্ট হচ্ছে ঐতিহ্যের শিক্ষা, অর্থাৎ হেরিটেজ এডুকেশন। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী তাদের নিজস্ব একটা হেরিটেজ তারা তৈরি করে, যে হেরিটেজটাকে তারা খুব সূক্ষ্মভাবে সঞ্চালন করে অন্য তাদের যে পরবর্তী জেনারেশন। এবং সেখানে সাংস্কৃতিক অধিগ্রহণ ও সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করতে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একত্রিত হওয়ার ধারণা গড়ে তুলতে এই ঐতিহ্যগত শিক্ষার তাৎপর্য তুলে ধরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষা কী করে? সেই সমস্ত হেরিটেজগুলোকে, সেগুলোকে প্রিজার্ভ করে, সেগুলোকে তুলে ধরে, সেগুলোকে সঞ্চারণ করে একটা সুস্থ সমাজ তৈরি করতে এবং সামাজিক পরিমণ্ডল তৈরি করতে সাহায্য করে। তাহলে সেক্ষেত্রে এই হেরিটেজ এনকালচারেশনের মধ্য দিয়ে কালচারাল ট্রান্সমিশন, ল্যাঙ্গুয়েজ, কালচার এবং এই হেরিটেজ, এই যে বিষয়গুলো, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং একালচারেশনের ঠিক কাছাকাছি যে ধারণাটা আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে এনকালচারেশনের কাছাকাছি যে ধারণাটা আলোচনা করব সেটা হচ্ছে একালচারেশন, সাংস্কৃতিক অভিযোজন, অর্থাৎ সাংস্কৃতিক আত্মীকরণ। এটা একটা প্রথমত, এবং মাল্টিকালচারাল এডুকেশন এবং ক্রস কালচারাল ইন্টারেকশন, অল দিজ আর দ্য মোস্ট কম্পোনেন্ট অফ একালচারেশন। অর্থাৎ কালচারাল অ্যাসিমিলেশন যদি বলি আমরা, সেখানে সংযোজনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের আদান প্রদান জড়িত, যা সাংস্কৃতিক আত্মীকরণের দিকে পরিচালিত করে এবং অন্যান্য বহু সাংস্কৃতিক পরিচয় তৈরি করে। যেমন আমি কালচারাল মেল্টিং পটের উদাহরণ দিয়েছি। তাহলে এই যে বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা মানুষদের মধ্যে একটা কালচারের যে সংমিশ্রণ হলো, সেখানে তারা এই যাদবপুরের যে সংস্কৃতিটা, সেটাকে তারা আত্মীকরণ করলো, অ্যাসিমিলেট করলো। তাহলে এখানে কি হলো? একটা নতুন সংস্কৃতির তৈরি হলো। তাহলে এটা হচ্ছে একটা সংস্কৃতি থেকে বেরিয়ে যখন মানুষ আবার পুনরায় তার একটা, যেমন রিসোশ্যালাইজেশন প্রসেসের মতো, তাহলে রিসোশ্যালাইজেশন প্রসেসের মধ্য দিয়ে সে আবার একটা নতুন সংস্কৃতির সঙ্গে অ্যাসিমিলেট করে। এবং মাল্টিকালচারাল এডুকেশন মানে হচ্ছে কার্যকর বহু সাংস্কৃতিক শিক্ষা। অর্থাৎ পৃথিবীতে কমিউনিকেশনের অনেক এফেক্টিভ হওয়ার ফলে, মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার ফলে, মানুষ তার যে লোকাল যে বিভিন্ন রকম সংস্কৃতি বা বিভিন্ন রকমের কালচার বা ভাষা, সেখান থেকে সরে এসে একটা বিশ্ব নাগরিক হিসেবে যখন উঠে আসছে, তখন কিন্তু সে বহু সংস্কৃতিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে কার্যকর বহু সাংস্কৃতিক শিক্ষা কৌশলের বাস্তবায়নের জন্য সঞ্চয় বোঝা অপরিহার্য বা শিক্ষাগত সেটিংসের অন্তর্ভুক্তি এবং বৈচিত্র্যকে উন্নত করে। তাহলে এই যে মাল্টিকালচারাল এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য প্রেজেন্ট সিটিজেন, এবং এটা ইট শুড বি নার্চার্ড, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষ আর চাইলেই তার নিজস্ব সংস্কৃতি ধরে একটা সংস্কৃতির মধ্যে বেঁচে থাকবে, এটা হতে পারে না। সেখানে যেহেতু একটা বিশ্ব
সংস্কৃতির কথা আলোচনা হয়, সেই পরিপ্রেক্ষিতে মাল্টিকালচারাল এডুকেশন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং লাস্ট হচ্ছে ক্রস কালচারাল ইন্টারেকশন। এটি শিক্ষার উপর আন্তঃসাংস্কৃতিক মিথস্ক্রিয়াগুলোর প্রভাব এবং বিভিন্ন দৃষ্টিকোণ কিভাবে সাংস্কৃতিক পটভূমিকে ব্যক্তিদের জন্য শেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে তা অনুসন্ধান করে। তাহলে ক্রস কালচারাল ইন্টারেকশনটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় আজকে, কারণ ক্রস কালচারাল ইন্টারেকশন শিক্ষা পরিমণ্ডলে এরও একটা মানে গুরুত্ব থাকা দরকার এবং এটা বিবেচনা করা দরকার। কারণ বিভিন্ন শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন বিভিন্ন সংস্কৃতির মানুষ একসঙ্গে তাদের একটা ক্রস কালচারাল ইন্টারেকশন করে, মিথস্ক্রিয়া করে, সেটা কিন্তু অবশ্যই একটা গ্রহণযোগ্য বিষয়। এখন কথা হচ্ছে যে কালচারাল বৈচিত্র্যতা আছে এবং পৃথিবীতে ভাষার বৈচিত্র্যতা আছে, বিভিন্ন রকমের বৈচিত্র্যতা আছে। তা সত্ত্বেও পৃথিবীতে ইরেসপেক্টিভ অফ দেয়ার ডাইভার্সিটি, তাও তো কিন্তু একসঙ্গে বেঁচে থাকাটা পৃথিবীতে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে আমরা যদি ডেলার কমিশনের যে শিক্ষার কথা উনি সেখানে যে ইউনেস্কোর যে বিভিন্ন শিক্ষার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে শিক্ষার যে পিলারের কথা বলেছেন, সেখানে 4টে পিলারের কথা বলেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ এই একত্রে বা একসাথে বেঁচে থাকার জন্য শিক্ষা কেমন হবে? তাহলে শিক্ষা যেটা আমরা মাল্টিকালচারাল এডুকেশনের কথা বললাম, ক্রস কালচারাল এডুকেশনের কথা বললাম, আমরা একালচারের কথা বললাম, তো সেখানে ইন্টারকালচারাল কম্পিটেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং বিভিন্ন কালচারাল বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমরা অনেক সময় কালচারাল কনফ্লিক্টও দেখতে পাই। সেই কালচারাল কনফ্লিক্টের রেজলিউশনের ক্ষেত্রেও এর একটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ ইন্টারকালচারাল কম্পিটেন্সের কথা যদি আমরা বলি, এটি সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় বা একটা সমাজ একটা হারমোনিয়াস যে পরিবেশ হওয়া দরকার, সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মানে লার্নিং টু লিভ টুগেদার এই কনসেপ্টের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কালচারাল কনফ্লিক্টের রেজলিউশন। বিভিন্ন কালচারের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন কনফ্লিক্ট আমরা লক্ষ্য করি, সেগুলোকে যদি রেজুলেট না করা যায়, তাহলে কিন্তু একসঙ্গে বেঁচে থাকার যে ফিলোসফি বা দর্শন, সেটা কিন্তু অসম্ভব হয়ে পড়বে। এবং সবশেষে আমাদের টার্গেট হচ্ছে টু বি আ গ্লোবাল সিটিজেন, বৈষয়িক নাগরিকত্বের ধারণা। এবং শিক্ষাগত কৌশলগুলির মধ্যে রয়েছে যারা হচ্ছে দায়িত্বশীল, সংস্কৃতিবান এবং সচেতন বৈষয়িক নাগরিক, তারা মানে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে এই শিক্ষার ক্ষেত্রে এই যে লক্ষ্য, অর্থাৎ শিক্ষা এনশিওর করবে যে হাউ টু বি আ গ্লোবাল সিটিজেন, এবং সেখানে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে একজন মানুষকে গ্লোবাল সিটিজেনে রূপান্তরিত করতে। বিকজ উই আর নট দ্য মেম্বার অফ ফর এনি কান্ট্রি, উই আর দ্য মেম্বার অফ দ্য গ্লোব। সেই জন্য এই কনসেপ্টটাকে মাথায় রেখে শিক্ষা সেটা কীভাবে এনশিওর করবে, সেটাও কিন্তু আজকে এই গবেষণার একটা বিষয়। এবং সবচেয়ে বড় কথা, আমরা যে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি, সেই লক্ষ্য মানে হচ্ছে যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলস অ্যান্ড কালচার। অর্থাৎ এই পৃথিবী যত মানুষ আছে, যত সম্পদ আছে, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে যেন একটা হারমোনিয়াস কন্ডিশন তৈরি হয়। পৃথিবীতে যে সম্পদ এবং মানুষের সঙ্গে যে সম্পর্ক, তার একটা স্থিতিশীলতা দরকার। তার জন্য বর্তমান সময়ে আমরা একটা স্থিতিশীল উন্নয়নে বিশ্বাস করি। সেই স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলস অ্যান্ড কালচার। এখানে কালচারাল হেরিটেজ প্রিজার্ভেশন, অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পৃথিবীতে যত কালচার বা সংস্কৃতি আছে, যতই তাদের ছোট জনগোষ্ঠী হোক না কেন, তাদের সেই কালচার বা সংস্কৃতির প্রিজার্ভেশন হওয়া দরকার। নইলে পৃথিবীতে হয়তো দেখা যাবে যে এই যে বৈচিত্র্যতা, সেটা একসময় হারিয়ে যাচ্ছে। এবং আমরা যদি সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের পরিবেশ সম্পর্কে ভীষণভাবে সচেতন হওয়া দরকার। তাহলে শিক্ষার এবং সংস্কৃতির মধ্যে সেই রকম এক বিষয়গুলো উঠে আসা উচিত, যেগুলো পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সাহায্য করে। যেমন আমরা যদি ভারতীয় সমাজ ব্যবস্থার মধ্যে অনেক ট্রাইবাল সোসাইটি আমরা যদি সেখানে যাই বা দেখি, তাহলে দেখব পরিবেশ সম্পর্কে তারা ইলিটারেট বা তারা আনএডুকেটেড হলেও পরিবেশ সম্পর্কে, পরিবেশের বিভিন্ন উপাদানগুলোকে প্রিজার্ভেশনের সম্পর্কে তাদের অনেক নলেজ আছে, তাদের অনেক জ্ঞান আছে। তাহলে এই যে আমাদের জনগোষ্ঠীদের মধ্যে বিভিন্ন পরিবেশ সম্পর্কে যে সচেতনতা, এটা আগে থেকেই হয়তো ছিল। কি করে বৃষ্টির জলকে প্রিজার্ভ করতে হয়, কি করে মানে গাছ না কেটে জীবনযাপন করা যায়, কি করে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একটা সহাবস্থান করা যায়,
এবং প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন সম্পদকে রক্ষা করা যায়, সেগুলো কিন্তু ইতিমধ্যেই আমাদের বিভিন্ন সংস্কৃতির মধ্যে আছে। তাহলে সেগুলোর ঐতিহ্য আমাদের সংরক্ষণ করা দরকার, তবে কিন্তু আমরা একটা পরিবেশকে সুন্দর করে রক্ষা করতে পারবো। তাহলে এনভায়রনমেন্টাল এডুকেশন সেই কম্পোনেন্টগুলো উঠে আসা উচিত যেগুলো কালচারালি আমাদের একটা পরিবেশ বান্ধব মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মানুষ তৈরি করতে গেলে সেই নলেজ আমাদের দরকার। এবং সামাজিক অন্তর্ভুক্তি, সোশ্যাল ইনক্লুশন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বৃহৎ জায়গা। কারণ আমরা যদি দেখি পৃথিবীতে বহু মানুষ আছে, তাদের ইনকাম লেভেল দিক থেকে যদি আমরা বিচার করি, তাদের ইনকাম লেভেল অনেক কম এবং তারা বিভিন্ন রকমভাবে ভিকটিম বা ডিসক্রিমিনেটেড, বিভিন্নভাবে মানে সুবিধাভোগী মানুষদের কাছে তারা বিভিন্নভাবে ডিসক্রিমিনেটেড এবং বিভিন্নভাবে তারা বঞ্চিত। তার ফলে এই পৃথিবীর মানুষ হিসেবে তাদেরও রেসপেক্ট রয়েছে, তাদেরও একটা বেঁচে থাকার অধিকার আছে, তাদেরও বিভিন্ন রকমের রাইটস রয়েছে, কারণ সে পৃথিবীরই একজন মানুষ। সুতরাং আমরা এই মানুষদেরকে যদি সম্মানের সঙ্গে আমরা যদি আমাদের মূল সমাজ ব্যবস্থার সঙ্গে অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে এই শিক্ষা কিন্তু অর্থহীন শিক্ষা হয়ে যাবে। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ শিক্ষা কীভাবে সামাজিক অন্তর্ভুক্তিকে নিতে পারে এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে স্বীকৃতি ও উদযাপনের মাধ্যমে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে অর্জন করতে সক্ষম হয়, সেটাও কিন্তু আমাদের এই গবেষণার মধ্যে উঠে আসা দরকার। এখন আমি যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ক্রাইসিস যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে যে কালচারাল ক্রাইসিস ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। এই কালচারাল ক্রাইসিসের কনটেক্সটে আজকের এই আলোচনা কিন্তু অত্যন্ত দরকার, কারণ সেখানে শিক্ষা এবং সংস্কৃতি এবং গবেষণা সেই প্রসঙ্গক্রমে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতেই কিন্তু কালচারাল বিভিন্ন রকমের ক্রাইসিস আমরা লক্ষ্য করি। অর্থাৎ সাংস্কৃতিক সংকট মানেই হচ্ছে পৃথিবীতে বহু ছোট জনজাতি, বহু গোষ্ঠী, তারা বিভিন্ন বৃহৎ সমাজ ব্যবস্থা বা বৃহৎ জনগোষ্ঠীর কাছে তাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছে, তাদের বৃহৎ জনগোষ্ঠীর সংস্কৃতির দ্বারা প্রভাবিত হচ্ছে, তাদের নিজস্ব সংস্কৃতি থেকে সরে যাচ্ছে। অর্থাৎ আমি যে এক্সাম্পলটা দিলাম যে একটা পরিবেশ বান্ধব হিসেবে মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে তারা মানে প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হলেও তাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নলেজ তাদের মধ্যে ছিল, যেটার মাধ্যমে তারা পরিবেশ বান্ধব হয়ে বেঁচে ছিল। কিন্তু দেখা যাবে যে আমাদের যে প্রভাবশালী যে সামাজিক যে মানে বিভিন্ন রকমের যে সমস্ত জনগোষ্ঠীগুলো রয়েছে, তাদের কিন্তু দেখা যাবে সেই রিকোয়ার্ড নলেজটা নেই, তাদের সেই গুরুত্বপূর্ণ পরিবেশ সম্পর্কে সচেতনতা নেই। কিন্তু এইবার তারা কী করছে, তারা প্রভাবশালী হওয়ার ফলে তাদের সংস্কৃতি এবং ভাষাকে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে তারা প্রভাব ফেলছে এবং তাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তাহলে এই যে হারিয়ে যাওয়ার ফলে কি হলো, পরিবেশ সম্পর্কে যে রিকোয়ার্ড নলেজটা তাদের ছিল সেটাও হারিয়ে গেল। তাহলে প্রত্যেকটা জনজাতি তাদের নিজস্ব সংস্কৃতি নিয়েই বেঁচে থাকা উচিত। পৃথিবীতে প্রতিনিয়তই কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু হারিয়ে যাচ্ছে, পৃথিবীতে প্রতিনিয়ত কোনো না কোনো সাংস্কৃতিক উপাদান হারিয়ে যাচ্ছে। তাহলে এটা কখনোই কাম্য নয়, এটা কখনোই ঠিক নয়। প্রত্যেকটা সংস্কৃতি, প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে বেঁচে থাকবে, ভাষা নিয়ে বেঁচে থাকবে, এবং এটাই শিক্ষার একটা চ্যালেঞ্জ হওয়া উচিত, যাতে করে পৃথিবীর সকল মানুষ সমান মর্যাদায় বেঁচে থাকতে পারে। তাহলে সেই সমান মর্যাদায় যদি পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এই বিশ্বায়নের যুগে, এই দ্রুত যোগাযোগের যুগে, এই অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে সেই বিষয়গুলো কিন্তু শিক্ষাকে দেখতে হবে এবং সেগুলো রিসার্চের মাধ্যমে সেই বিষয়গুলোকে তুলে আনতে হবে, যাতে করে তাদের প্রোটেকশনের ব্যবস্থা করা যায়। তাহলে এই যে সাংস্কৃতিক সংকট একটি জটিল সমস্যা, যেটা বিশ্বব্যাপী সমাজকে প্রভাবিত করে, এটির পরিচয়, ঐতিহ্য এবং মূল্যবোধ সহ বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করতে হবে শিক্ষার মধ্যে। তাহলে কী বিষয়ে এই সংকট তৈরি হচ্ছে, সেই সংকটগুলোকে মোকাবেলা করার জন্য শিক্ষার কী ভূমিকা হবে, রিসার্চগুলো কিভাবে করলে শিক্ষা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, এই বিষয়গুলোকে তুলে আনতে হবে। এবং বিশ্বায়নের দ্রুত গতি এবং প্রযুক্তিগত, যেটা আমি এক্ষুনি বললাম, সাংস্কৃতিক পরিবর্তনের দিকে পরিচালিত করেছে, এবং সেই পরিবর্তনটা কেমন পরিবর্তন, সেই পরিবর্তনটা যদি নির্দিষ্ট কোনো একটা ভাষা কেন্দ্রিক হয়, তাহলে সেটা কিন্তু কখনোই কাম্য নয়। কারণ পৃথিবীতে প্রতিটি মানুষের কাছে তার মা যেমনি সুন্দর, মায়ের ভাষাটাও কিন্তু সুন্দর, কারণ সে পৃথিবীতে প্রথম জন্মগ্রহণ করে কিন্তু তারপরে কিন্তু সে মাতৃভাষাতেই কথা বলে। সেই জন্য পৃথিবীর এই সাংস্কৃতিক সংকট মোকাবেলা করতে গেলে শিক্ষার একটা অগ্রণী ভূমিকা থাকা কিন্তু দরকার।
সামাজিক সাংস্কৃতির সংকটের প্রভাব আলোচনা করতে গিয়ে যেমন হচ্ছে অনেক রকমের সাংস্কৃতিক অনেক রকমের প্রভাব উঠে আসছে, যেমন হচ্ছে পরিচয় ক্ষয় হয়ে যাওয়া, আইডেন্টিটি এরোশন হচ্ছে, অর্থাৎ সাংস্কৃতিক সংকট স্বতন্ত্র পরিচয় হারানোর দিকে পরিচালিত করে, যার ফলে ব্যক্তিরা তাদের ঐতিহ্য ইতিহাস থেকে বঞ্চিত বোধ করে। সোশ্যাল ফ্র্যাগমেন্টেশন হয়ে যাচ্ছে, কনফ্লিক্ট এসকালেশন হচ্ছে, এগুলো সবই হচ্ছে কালচারাল ক্রাইসিসের ফল। তাহলে এইগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে রিসার্চের কাজ। রিসার্চ এগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে সমাধানের লক্ষ্যে বিভিন্ন রকমের সাজেশান দেবে, এটাই হচ্ছে মানে শিক্ষার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। বর্তমান বিশ্বে সাংস্কৃতিক সংকটের উদাহরণ হিসেবে এখানে কিছু তুলে ধরা হয়েছে, যেমন কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন, যেমন সাংস্কৃতিক দখল, যেখানে সংখ্যালঘু সংস্কৃতির উপাদানগুলি প্রভাবশালী শক্তির দ্বারা অনুমতি ছাড়াই দখল করা হয়, সাংস্কৃতিক সংকট সৃষ্টি করে। যেমন আমি ইংরেজি ভাষার একটা উদাহরণ দিয়েছি। তারপরে যেমন ভাষা বিলুপ্তি, ল্যাঙ্গুয়েজ এক্সটিনশন, অর্থাৎ আদিবাসী ভাষার দ্রুত পতন এবং একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংকট, যার ফলে একটি সম্প্রদায়ের ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ হারিয়ে যায়। এবং লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সাংস্কৃতিক আধিপত্য, কালচারাল হ্যাজিমনি, কোনো একটা কালচারের প্রভাব, কোনো একটা সংস্কৃতির প্রভাব, একক সংস্কৃতি বা মতাদর্শের আধিপত্য বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি অভিব্যক্তিকে দমন করে, যা সাংস্কৃতিক সমৃদ্ধি এবং বৈচিত্র্যের জন্য অত্যন্ত থ্রেট। যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে যেটা আমরা হিটলারকে দেখেছি জার্মানিতে, তিনি এরকম একটা হেজিমনি তৈরি করতে চেয়েছিলেন, যে জার্মান জাতিকে সারা বিশ্বের সামনে একটা শক্তিশালী জাতি হিসেবে তুলে এনে, এটা হলে এই ধরনের বিষয় হলে কিন্তু সাংস্কৃতিক সংকট অনেক তৈরি হয়। তার ফলে বা ইংরেজ তাদের বিভিন্ন যে সমস্ত কলোনিগুলো ছিল, দেশগুলো ছিল, সেখানে তাদের ভাষাকে চাপিয়ে দেওয়া এবং সেটা একটা ল্যাঙ্গুয়েজ একটা মানে যে প্রভাব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কালচারাল হেজিমনির পার্ট। সেজন্য সেটা অবশ্যই কোনো একটা সুখকর বিষয় নয়। এবং দুর্বল গোষ্ঠী এবং তাদের সংস্কৃতির উপর প্রথাগত শিক্ষার প্রভাব, এই ফর্মাল এডুকেশনের ফলেও কিন্তু সেখানে অনেক রকমের প্রভাব রয়েছে, যেমন হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। বিভিন্ন রকম যে সমস্ত ভালনারেবল গ্রুপগুলো আছে তাদের সাংস্কৃতিক পরিচয়ের উপর আনুষ্ঠানিক শিক্ষার প্রভাব বিশ্লেষণ করা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষামূলক অনুশীলনের গুরুত্বের উপর জোর দেয়া, অর্থাৎ সেখানে যেন ইনক্লুসিভ এডুকেশনকে নার্চার করা হয়। শিক্ষায় সাংস্কৃতিক বৈচিত্র্য, কালচারাল ডাইভার্সিটি ইন এডুকেশন, কীভাবে প্রথাগত শিক্ষা সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধরে রাখবে, দ্যাট শুড বি দ্য কনসার্ন অফ এডুকেশন, দ্যাট শুড বি দ্য কনসার্ন অফ রিসার্চ। এবং এই বিষয়গুলোকে তুলে আনা, বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্টের মধ্যে কালচারাল সেন্সিটিভ বিভিন্ন পেডাগোগির কথা বলেছি, কারিকুলামের কথা বলেছি, এবং তার পাশাপাশি ইনক্লুসিভ এডুকেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই কমিউনিটি এনগেজমেন্টের মধ্যে দিয়ে কীভাবে ইনক্লুসিভ এডুকেশনটাকে আরও ভালো করে দেওয়া যায়, এই বিষয়গুলোকে কনফার্ম করতে হবে। এবং কীভাবে সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলা যায়, কারণ কালচারাল ক্রাইসিস যখন হয়, সেই কালচারাল ক্রাইসিসটাকে রেজলিউশন করাটাও কাজ। সো হাউ ক্যান এডুকেশন বিল্ড কালচারাল হারমনি? তাহলে সেখানে কালচারাল অ্যাওয়ারনেসটা দরকার, এমপ্যাথি অ্যান্ড ইনক্লুসিভিলিটির কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ইন্টারডিসিপ্লিনারি লার্নিং কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে শিক্ষার মধ্যে এনে এগুলো শিক্ষার্থীদের মধ্যে এনে এটাকে এমনভাবে তাদের মানসিকতা গঠন করতে হবে যাতে তারা এই ধরনের কালচারাল ক্রাইসিসগুলোকে রিজলভ করতে পারে। এবং শ্রেণীকক্ষে সাংস্কৃতিক বৈচিত্র্য আনা, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং কালচারাল ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ কালচারাল অ্যাওয়ারনেস, ইনক্লুসিভ প্র্যাকটিসেস, অর্থাৎ অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য কৌশল বাস্তবায়ন করা এবং একটি শিক্ষার পরিবেশ তৈরি করা যেখানে সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করা হয় এবং একত্রিত হয়। বিভিন্ন মাল্টি কালচারাল যে আসপেক্টগুলোকে বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠানের মধ্যে তুলে ধরা, শুধুমাত্র একটা দুটো নয়, বা কোনো প্রভাবিত সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে সেখানে কন্টেন্ট ঠিক করা নয়, সবাইকে গুরুত্ব দেয়া এবং ক্রস কালচারাল বিভিন্ন কমিউনিকেশান করা, এগুলো অল দিজ আর দ্য হেলদি প্র্যাকটিসেস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কালচার অ্যান্ড ফর দ্য প্রিজার্ভেশন অফ দ্য কালচার। এবং কারিকুলামের ইনকর্পোরেটিং কালচারাল পার্সপেক্টিভ ইন কারিকুলাম ডিজাইন, লার্নিং টু লিভ টুগেদার, অর্থাৎ গ্লোবাল পার্সপেক্টিভ, মাল্টিকালচারাল কন্টেন্ট, অ্যাক্সেসেবল রিসোর্সেস কী আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে উঠে আসা দরকার। এবং সাংস্কৃতিক সংকট মোকাবিলায় শিক্ষার ভূমিকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতক্ষণ ধরে আমি এই আলোচনাটাই করতে চেয়েছি, এবং এই আলোচনার মধ্য দিয়ে আমার এই আজকের এই আলোচনাটা আমি শেষ করব, এবং সেখানে শিক্ষা কীভাবে এই হাউ এডুকেশন ইজ ইন কম্বেটিং টু কালচারাল ক্রাইসিস,
সেখানে আন্তঃবিভাগীয় শিক্ষা অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি লার্নিংয়ের কথা বলা হয়েছে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক মাত্রা এবং ইতিহাসের সামগ্রিক বোঝাপড়ার প্রচারের জন্য আন্তঃবিভাগীয় শিক্ষাকে উৎসাহিত করা, এবং কালচারাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কী করে কালচারাল অ্যাওয়ারনেসগুলো শিক্ষার মাধ্যমে বাড়ানো যায় সেই ধরনের প্রোগ্রামগুলোকে নেওয়া, এবং কমিউনিটি কোলাবোরেশন, সাংস্কৃতিক বিনিময় এবং বোঝাপড়ার সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন রকমের পার্টিসিপেশন করা, অংশগ্রহণ করা, তার মাধ্যমে এগুলোকে প্রিজার্ভ করা, এবং গবেষণায় ও সাংস্কৃতিক অন্তর্ভুক্তি প্রচারের কৌশল অর্থাৎ স্ট্র্যাটেজিস ফর প্রমোটিং কালচারাল ইনক্লুসিভিলিটি ইন রিসার্চ, যেটা আজকে আমাদের এডুকেশন এবং রিসার্চ দুটো ছিল। তো প্রথম এডুকেশনের উপর আলোচনা হলো। এখন এই যে স্লাইডটা, এখানে যেমন রিসার্চের বিষয়গুলোকে তুলে আনা হয়েছে, অর্থাৎ সহযোগিতামূলক গবেষণা, কোলাবোরেটিভ রিসার্চ, বিভিন্ন রকমের কোলাবোরেটিভ রিসার্চকে এনহ্যান্স করা, সেগুলোকে প্র্যাকটিস করা এবং কমিউনিটি এনগেজমেন্ট করা, এবং এথিক্যাল বিভিন্ন কনসিডারেশনগুলোকে নিয়ে আসা, যেমন হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের সাথে কাজ করার সময় গবেষণা অনুশীলনগুলি শনাক্তকরণ করা, সাংস্কৃতিকভাবে সংবেদনশীল এবং নৈতিক মান বজায় রাখা নিশ্চিত করা, অল দিজ আর দ্য হেলদি প্র্যাকটিসেস, এবং এগুলোর মাধ্যমে কিন্তু যে কোনো সোসাইটি কালচারালি খুব বেনিফিটেড হতে পারে। এবং শিক্ষা ও গবেষণায় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং বাধা, তাহলে এখানে যেমন কালচারাল বায়াস, রিসোর্স লিমিটেশন, ইনস্টিটিউশনাল রেসিস্টেন্স, অল দিজ আর দ্য লিমিটেশন ইন কালচারাল কনটেক্সট, ইন দ্য কনটেক্সট অফ কালচার অ্যান্ড এডুকেশন। এই বিষয়গুলোকে চিন্তাভাবনা করে দেখে এবং তার সঠিক গবেষণা পদ্ধতি, জ্ঞান উৎপাদন প্রক্রিয়া এবং এগুলোকে ঠিকঠাক মতো এই বায়াসগুলো যাতে কমানো যায়, সেদিকেই কিন্তু শিক্ষা এবং গবেষণা আগামী দিনে প্রচেষ্টা করবে। আমার এই আজকের এই অনুষ্ঠানে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। I would like to convey my sincere thanks to Indian Institute of Teacher Education, Gujarat, for giving me this opportunity to be a resource person in the project Ek Bharat Shrestha Bharat.